আসসালামু আলাইকুম। আজকে আমরা এসইওর কিছু কমন মিস্টেকের কথা জানবো। যে ভুলগুলোর কারণে আপনার হয়তোবা আপনি অনেক প্রচেষ্টা চালাচ্ছেন বাট আপনার কনটেন্ট র‍্যাংক আসছে না। আবার আপনি হয়তোবা দেখা যাচ্ছে এমনও হয়েছে যে আপনার কনটেন্ট তো র‍্যাংকে আছে বাট আপনার বিজনেস যেভাবে গ্রো হওয়ার কথা সেভাবে গ্রো হচ্ছে না। আসলে কারণটা কি? আমরা ওই সমস্ত ভুলগুলো একটু ফাইন্ড আউট করার চেষ্টা করব আজকে এবং আমরা এই সমস্ত ভুলগুলা থেকে নিজেকে একটু দূরে রাখার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। কোন এসইও মিস্টেকের কারণে আমরা আসলে আমাদের বিজনেসটার প্রবৃদ্ধি দেখতে পাচ্ছি না কিংবা আমরা আমাদের পর্যাপ্ত প্রচেষ্টার পরও আমাদের ওয়েব কনটেন্টকে আমরা র‍্যাংকে আনতে পারতেছি না। তো ১ম এই যে মিস্টেকটার কথা বলবো, মিস্টেক নাম্বার 1 সেটা হচ্ছে ইনকারেক্ট কিওয়ার্ড। দেখেন আপনার বিজনেসে যদি আপনি প্রবৃদ্ধি চান তাহলে এসইও তে অন্ততপক্ষে অর্গানিক সার্চে যদি আপনি আর অর্গানিক সার্চের মাধ্যমে যদি আপনি আপনার বিজনেসটাকে গ্রো করতে চান তাহলে আপনাকে অবশ্যই সঠিক কিওয়ার্ডটা ফাইন্ড আউট করতে হবে। এখানে সঠিক কিওয়ার্ড বলতে আমি কি বোঝাচ্ছি? সঠিক কিওয়ার্ড বলতে ওই সমস্ত কিওয়ার্ডকে আপনার বোঝাচ্ছি যে সমস্ত কিওয়ার্ডে আপনার ক্লায়েন্ট আছে। যা আপনার যে বিজনেসই সার্ভিসই প্রোভাইড করেন না কেন, ওই সার্ভিস খুঁজে ক্লায়েন্টটা খুঁজে এই সমস্ত কিওয়ার্ড যদি আপনি পিক করতে না পারেন তাহলে আপনার কিওয়ার্ডে আপনি র‍্যাংকে এসেও তেমন কোনো লাভ নাই। ফর এক্সাম্পল ভুল গাড়িতে উঠে যদি আপনি সঠিক গন্তব্যে যেতে চান তাহলে কোনোদিনই সেটা যেতে পারবেন না। ঠিক আপনার বিজনেসের জন্য এক্সাক্ট যে কিওয়ার্ডটা ক্লায়েন্ট বহন করে বা ক্লায়েন্ট নিয়ে আসে বা মানি নিয়ে আসে যদি শর্টকাটে আমি বলতে চাই, ওই কিওয়ার্ডটা যদি আপনি পিক করতে না পারেন তাহলে আপনার হাজারো যদি র‍্যাংকে থাকেন আপনার বিজনেস গ্রো হবে না। আপনার ওয়েবসাইটে ট্রাফিক অনেক আসতে পারে বাট বিজনেস গ্রো করার জন্য যে ক্লায়েন্ট প্রয়োজন সেই ক্লায়েন্ট আপনার ওয়েবসাইটে কিন্তু আসবে না। তো ক্লায়েন্ট যদি আপনার ওয়েবসাইটে আনতে হয়, আপনার বিজনেস প্রবৃদ্ধি গ্রো করার জন্য যদি আপনার অর্গানিক সার্চের মাধ্যমে যদি আপনি এটা করতে চান তাহলে আপনাকে অবশ্যই সঠিক কিওয়ার্ডটাকে পিক করতে হবে। এটা খুবই ভাইটাল। যদি আপনি এটা করতে না পারেন তাহলে আপনার মানে এসইও পুরো গেমটাই আপনার বিজনেসের জন্য লাভের চেয়ে ক্ষতির দিক বেশি হয়ে যাবে। দ্বিতীয় যে মিস্টেকটার কথা আমি বলব সেটা হচ্ছে ইগনোরিং সার্চ ইনটেন্ট। আমরা অনেক সময় হয় কি যখন আমরা এসইও নিয়ে কাজ করি তখন সার্চ ইনটেন্টটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি। প্রত্যেকটা কিওয়ার্ডের একটা ইনটেন্ট আছে। এখন আপনার কনটেন্ট যদি ওই ইনটেন্ট ম্যাচ করতে না পারে তাহলে ওই কনটেন্ট কখনোই র‍্যাংকে আসবে না। আপনি হাজার প্রচেষ্টা করার পরেও। আপনি যত বড় এসইও এক্সপার্ট হন না কেন, যত বড় আপনি ব্যাকলিঙ্ক করেন না কেন, যত আপনি হাই মানে কোয়ালিটিফুল কনটেন্ট না লেখেন না কেন সব ঠিক আছে কিন্তু আপনার ইনটেন্ট ম্যাচ হচ্ছে না। আপনার ইনটেন্ট ম্যাচ না হলে ওই কনটেন্ট কখনোই র‍্যাংকে আসবে না। তাহলে আমাদের মিস্টেক নাম্বার 2 কি হলো? আমরা আমাদের সার্চ ইনটেন্টটাকে ইগনোর করি অনেক সময়। আমি বলব না যে এটা মানে আপনি সচেতন মনেই করতেছেন। অনেক সময় হয় কি এটা অবচেতন মনে হয়ে যায়। আমরা কাজ করতেছি বাট এটা খেয়াল করি না। কেন খেয়াল করি না? মানে হয়ে যায় অনেক সময়। যেমন সার্চ ইনটেন্টের কথাই যদি আমি বলি, সার্চ ইনটেন্টটা কিন্তু একেক সময় একেক রকম চেঞ্জ হতে পারে। ব্যাপারটা এমন না যে একটা সার্চ কিংবা একটা কিওয়ার্ড সার্চ ইনটেন্ট শুরুতে যা ছিল আজীবন একই থাকবে। হয়তোবা আপনি যখন এটাকে পিক করেছিলেন তখন আপনার এটার ইনটেন্ট ছিল কমার্শিয়াল। কিন্তু পরবর্তীতে দেখা গেল এটার ইনটেন্ট হয়ে গেল ইনফরমেশনাল। তো আপনাকে এটাকে খেয়াল রাখতে হবে এবং সেই অনুযায়ী আপনার কনটেন্টটাকে আপডেট করতে হবে। ১ম যখন আমরা পিক করি তখন হয়তোবা আমরা দেখি সার্চ ইনটেন্ট কি সেই অনুযায়ী কনটেন্ট আমরা লিখি সব ঠিক আছে। আমরা এসইও পুরো গেম শুরু করে দেই। কিন্তু ৩ মাস পরে বা ৪ মাস পরে যখন ইনটেন্টটা চেঞ্জ হয়ে যায় এবং সেই অনুযায়ী আমাদের কনটেন্টের যখন আপডেটের প্রয়োজন হয়ে যায় তখন অনেক সময় এই ভুলটা হয়ে যায়। তখন আমরা এই ইনটেন্টটার দিকে খেয়াল করি না। তখন দেখা যায় যে আমাদের কনটেন্টটা একটা সময় পরে আর র‍্যাংকে আসতেছে না। তো এটা আমাকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে আমাদেরকে যে আমাদের ইনটেন্টটা ম্যাচ হচ্ছে কিনা। ৩ নাম্বার যে বিষয়টার কথা আমি বলব সেটা হচ্ছে কনটেন্ট কোয়ালিটি। দেখেন এসইও তে আমরা কি করি? এসইও তে আমরা একটা ওয়েব কনটেন্টকে র‍্যাংকে আনার চেষ্টা করি। পার্টিকুলার ওয়েবসাইটের কোনো একটা ওয়েব কনটেন্টকে আমরা র‍্যাংকে আনার চেষ্টা করি। তার মানে আমাদের মূল অ্যাসেট হচ্ছে এই কনটেন্ট। এই কনটেন্টের পাওয়ার যত বেশি থাকবে তত আমাদের র‍্যাংকে আনার পসিবিলিটিসটা অনেক ভালো থাকবে। এবং এ ব্যাপারে গুগলের একটা স্পষ্ট বড় ধরনের সার্চ ইঞ্জিন হচ্ছে তো গুগল, আমি গুগলকে কেন্দ্র করেই কথা বলতেছি। তো গুগলের একটা স্পষ্ট গাইডলাইনস আছে। তারা কোন জাতীয় কনটেন্টকে লো কোয়ালিটি হিসেবে কাউন্ট করে, কোন জাতীয় কনটেন্টকে মিডিয়াম কোয়ালিটি কনটেন্ট হিসেবে কাউন্ট করে, কোনটা হাই কোয়ালিটি কনটেন্ট এবং কোনটা হাইয়েস্ট কোয়ালিটি কনটেন্ট প্রত্যেকটার ব্যাপারে তাদের স্পেসিফিক গাইডলাইনস আছে। তারা স্পষ্টভাবে বলে দিয়েছে যে আমরা এই কনটেন্টটা যদি এই বৈশিষ্ট্য থাকে তাহলে আমরা তাকে লো কোয়ালিটি কনটেন্ট বলি কিংবা তাকে আমরা হাই কোয়ালিটি কনটেন্ট বলি। এখন আমরা অনেক সময় মুখে বলি যে এটা হাই কোয়ালিটি কনটেন্ট লাগবে, হাই কোয়ালিটি কনটেন্ট লাগবে। ইটস ট্রু হাই কোয়ালিটি কনটেন্ট লাগবে বাট তারও তো একটা স্ট্যান্ডার্ড আছে। তো আপনার কনটেন্টটা সেই স্ট্যান্ডার্ড বহন করতে আছে কিনা এটা আপনাকে খেয়াল রাখতে হবে।
অনেক সময় হয় কি যে আমরা কন্টেন্ট তো লিখি অনেক বড়, কিন্তু মানে প্রত্যেকটা কন্টেন্টের কোয়ালিটি, ওই যে বললাম স্ট্যান্ডার্ড, আমার হাই কোয়ালিটি কন্টেন্টের যে স্ট্যান্ডার্ড গুলো তার গুগল দিয়ে রেখেছে, তার প্রত্যেকটা ক্রাইটেরিয়া আমার কি ম্যাচ হচ্ছে কিনা। অনেক সময় হয় কি এটা হয় না, আমরা এটা খেয়ালও করি না। ফর এক্সাম্পল, যদি একটা সহজ উদাহরণ দেওয়ার চেষ্টা করি, তাহলে হচ্ছে কি কন্টেন্টের, আমি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করতেছি, যে বর্তমানে কন্টেন্টের নিচে অথর বায়োটা মাস্ট, বা আপনি কন্টেন্টটা কে লিখছে সে কি আসলে এই বিষয়ে এক্সপার্ট কিনা, এটা গুগলকে দিয়ে মানে বোঝাতে হয়। এখন আপনার কন্টেন্টে যদি সেটা না থাকে, তাহলে আপনার একটা পার্ট কিন্তু মিসিং হয়ে গেল। তো এই রকমের অসংখ্য পার্ট আছে একটা কন্টেন্টকে কোয়ালিটিফুল বোঝানোর জন্য। আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার এই যে কন্টেন্টটা আপনি র্যাঙ্কে আনতে চাচ্ছেন, এটা কি সবগুলো ম্যাচ হচ্ছে। যদি ম্যাচ না হয়, তাহলে কিন্তু এই কন্টেন্ট র্যাঙ্কে আনতে অনেক কষ্ট হয়ে যাবে। এখন কন্টেন্ট নালে আপনার হাই কোয়ালিটি হইল, অনেক সময় হয় কি যে আমরা যে কিওয়ার্ডকে গুগলের র্যাঙ্কে আনতে চাই, এই কিওয়ার্ডটাকে গুগলকে আমরা বোঝানোর চেষ্টা করি যে আমার পার্টিকুলার টপিক্সটা এইটাকে অপটিমাইজ করা। এখন এটা বোঝাতে যে আমরা অনেক সময় কিওয়ার্ডের অত্যাধিক ব্যবহার করে ফেলি, যেটাকে বলা হয় কিওয়ার্ড স্টাফিং। এই কিওয়ার্ড স্টাফিংটা আপনার এসইওতে লাভের বদলে ক্ষতি করে বেশি। অর্থাৎ কিওয়ার্ডের মাত্রাতিরিক্ত ব্যবহার। আপনার একটা কন্টেন্টে একটা কিওয়ার্ড বোঝাতে গেলে, আপনার ফোকাস কিওয়ার্ডের কথাই যদি বলি, তাহলে আপনার ফোকাস কিওয়ার্ডকে আপনি বোঝাতে গেলে খুব বেশি ব্যবহার করার প্রয়োজন নেই। আপনি অবশ্যই ফোকাস কিওয়ার্ড ব্যবহার করবেন, বাট এর সাথে এলএসআই কিওয়ার্ডগুলোও ব্যবহার করবেন। এখন আমাদের ঘটনাটা কি করে, অনেক সময় আমরা এই ফোকাস কিওয়ার্ডটা অত্যাধিক পরিমাণে ব্যবহার করে থাকি, যেটা হিতে বিপরীত হয়ে যায়, অর্থাৎ লাভের চেয়ে ক্ষতি বেশি হয়ে যায়। তো এই ভুলটা আমাদেরকে অনেক সময় ক্ষতিগ্রস্ত করে বা এসইও এফোর্টটাকে হার্ট করে ফেলে। এরপরে যে ভুলের কথা বলবো সেটা হচ্ছে কিওয়ার্ড ক্যানিনিবালাইজেশন। ক্যানিনিবালাইজেশন এটা কি? এটা হচ্ছে আপনার ওয়েবসাইটে একই কিওয়ার্ড দিয়ে আপনি একাধিক কন্টেন্টকে টার্গেট করতেছেন। অর্থাৎ কম্পিটিটর তো বাহিরেও আছে, আপনি নিজেও নিজের সাথে কম্পিটিটর মানে কম্পিটিশন করতেছেন। তার কারণ কি? কারণ নিয়ম অনুযায়ী আপনার একটা কিওয়ার্ড একটা কন্টেন্টের সাথে আপনি অপটিমাইজ করবেন এবং সেই কিওয়ার্ড মানে সার্চ ইঞ্জিনে র্যাঙ্কিং করতে চাবেন। এখন আপনি একই কিওয়ার্ড দিয়ে যদি দুইটা কন্টেন্টকে সার্চ ইঞ্জিনে র্যাঙ্কিং করতে চান, তখন তো গুগল বট কনফিউশনে পড়ে যাবে। সে আসলে কোন কন্টেন্টটাকে আপনাকে র্যাঙ্কে আনার প্রচেষ্টা চালাবে। তো নিজের সাথে নিজে কম্পিটিশন করার একটা সুযোগ হয়ে যায় এই কিওয়ার্ড ক্যানিনিবালাইজেশন। এটা আমরা অনেক সময়, আমি অনেক ওয়েবসাইট দেখেছি এবং অনেক বড় বড় ওয়েবসাইটও দেখেছি যারা একই কিওয়ার্ড দিয়ে একাধিক পেজ ক্রিয়েট করছে। আমি জিজ্ঞেস করেছি যে কেন এটা করেছেন, অনেকে করেছে তাই আমরা করেছি, কিন্তু এটা কখনোই উচিত না। কিওয়ার্ড ক্যানিনিবালাইজেশন কখনোই উচিত না, এটা আপনার এসইও রিপোর্টটাকে অনেক বেশি হার্ট করে। এরপরে যে জিনিসটার কথা আমি বলবো, ওভার অপটিমাইজড অ্যাঙ্কর টেক্সট। আমরা আমরা জানি যে গুগল মানে আমরা ইন্টারনাল লিঙ্কিং করার সময় কিংবা আহ, আমরা অনেক বেশি অ্যাঙ্কর টেক্সট ব্যবহার করি। এখন এই অ্যাঙ্কর টেক্সট যখন আপনি ব্যবহার করাটা খুব ভালো, আপনি যখন ইন্টারনাল লিঙ্কিং করবেন অ্যাঙ্কর টেক্সট ব্যবহার করাটা খুবই ভালো এবং অ্যাঙ্কর টেক্সটের ভিতরে আপনার টার্গেট কিওয়ার্ডটা থাকা খুব ভালো, ইটস ট্রু। বাট ব্যাপারটা যেন এমন না হয়ে যায় যে আপনি এটা করতে যে অত্যাধিক পরিমাণে ব্যবহার করতেছেন। ফর এক্সাম্পল, যদি আপনাকে একটা উদাহরণ দিই, মনে করেন আপনাকে একটা গরু রচনা লিখতে দিছে। এখন আপনি এই গরু রচনা লিখতে যেয়ে যদি প্রত্যেকটা লাইনে গরু 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 লিখতে থাকেন, তাহলে এটা কি কখনোই ভালো শোনাবে? কখনোই ভালো শোনাবে না। তো আপনি আপনার কন্টেন্টের ভিতরে মানে ইন্টারনাল লিঙ্কিং করতে যেয়ে আপনি যখন মানে অ্যাঙ্কর টেক্সটটা অপটিমাইজ করতে গেছেন, তখন এই অ্যাঙ্কর টেক্সটটা আপনি বারবার ব্যবহার করতেছেন। এটা যে রিডার তার জন্য ক্ষতিকারক, সে তার কাছে ভালো লাগবে না, এমনকি গুগলের কাছেও এটা ক্ষতিকারক। তো এই অ্যাঙ্কর টেক্সট অবশ্যই অপটিমাইজ করবেন, কিন্তু সেটা যেন ওভার অপটিমাইজ না হয়ে যায়। আমরা অনেক সময় এটা মানে অসচেতনতার কারণে এটা ওভার অপটিমাইজ হয়ে যায়, কিন্তু এটাকে অ্যাভয়েড করা উচিত। এরপরে যে জিনিসটার কথা আমরা বলবো সেটা হচ্ছে, আমি বলবো সেটা হচ্ছে স্লো লোডিং স্পিডটা খুবই ভাইটাল। গুগল পেজ লোডিং স্পিডটাকে খুব র্যাঙ্কিং একটা ফ্যাক্টর হিসেবে বিবেচনা করে। তো এখন আপনার এই পেজ লোডিং স্পিডটা যদি বাজে হয়ে থাকে, অর্থাৎ আপনার একটা ভিজিটর যদি আসার পরে আপনার লোডিং ঘুরতে আছে আপনার পেজ ওপেনই হচ্ছে না তার সামনে, তখন সে বিরক্ত হয়ে চলে যাবে। এটা খুবই খারাপ। গুগল এটাকে কখনোই পছন্দ করে না। তো আপনাকে ইনশিওর করতে হবে যে আপনার পেজের লোডিং স্পিডটা যেন হাই থাকে, অর্থাৎ মিলি সেকেন্ডের ভিতরে যদি সম্ভব হয়, তাহলে যেন আপনার ওয়েবসাইটটাকে মানে সে লোড করতে পারে বা ভিজিট করতে পারে, এটা আপনাকে ইনশিওর করতে হবে। এর সাথে সাথে যে জিনিসটা ইনশিওর করতে হবে, আমরা এই সময় অনেক সময় অ্যাভয়েড করি, ইগনোরিং ইউজার এক্সপিরিয়েন্স। ইউজার এক্সপিরিয়েন্সটা গুগলের একটা র্যাঙ্কিং সিগন্যাল।
ইউজার এক্সপিরিয়েন্স বলতে আমি এমন মানে ওইটাকে বোঝাচ্ছি যে আপনার ইউজাররা আপনার ওয়েবসাইটে ভিজিট করার পরে তার যে জিনিসটা প্রয়োজন সেই জিনিসটা যেন সে খুব সহজে খুঁজে পায়। এটাকে আপনাকে ইনশিওর করা, নিশ্চিত করা। ইউজার এক্সপিরিয়েন্স মানে এই না যে আপনাকে খুব সুন্দর ডিজাইন করতে হবে, খুব সুন্দরভাবে কন্টেন্টটাকে সাজাতে হবে। মূল ব্যাপারটা হচ্ছে যে আপনি সুন্দরভাবে সাজান, আমি এর বিরোধিতা করি না, কিন্তু ইউজারদের যে জিনিসটা প্রয়োজন সেই প্রয়োজনটা যাতে সে খুব সহজভাবে খুঁজে পায়, তার সামনে যেন জিনিসটা থাকে, তাকে যেন বিভিন্ন জায়গায় খুঁজে 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 বের করে আপনাকে সেটা খুঁজে বের করতে না হয়। এটাকে আপনাকে ইনশিওর করতে হবে। যত বেশি ইউজার এক্সপিরিয়েন্স সাইট হবে তত বেশি এটা র্যাঙ্কিং ফ্রেন্ডলি হবে, এসইও ফ্রেন্ডলি হবে এবং আপনার মানে র্যাঙ্কিং ফ্রেন্ডলি হবে। তো আপনাকে এই মিস্টেকটা আপনাকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে যে মানে ইউজার এক্সপিরিয়েন্সটা যেন ঠিকঠাক থাকে। অনেক সময় এটা হয় কি যে ইউজার এক্সপিরিয়েন্স ঠিকঠাক থাকে না, মানে এটা বিষয়ে তেমন একটা লক্ষ্যও প্রদান করা হয় না। এরপর যে জিনিসটা আমার মানে ভুলে হয়ে থাকে সেটা হচ্ছে নট অপটিমাইজড ইমেজ। ইমেজ সংক্রান্ত বেশ কিছু ইস্যু থেকেই থাকে যে ইমেজের সাইজ ঠিক নাই, ওভার সাইজড ইমেজ, আন্ডার সাইজড ইমেজ, ইমেজ অপটিমাইজড করা না, ইমেজে অল্টার টেক্সট ব্যবহার করা না। এই যে মিস্টেকগুলো, এই মিস্টেকগুলো আপনার এসইওতে একটা এফোর্ট পড়বে। ইমেজের অল্টার টেক্সট খুবই ভাইটাল। ওটা আপনাকে মানে ইমেজ যদি লোড না হয় তাহলে ওই অল্টার টেক্সটের মাধ্যমে ইউজাররা বুঝতে পারে যে আসলে এটা কি ছিল, গুগল একটা ধারণা পায় যে আপনার এখানে কি ছিল। তো আপনাকে অবশ্যই যখন ইমেজ ব্যবহার করতে হবে করবেন সেই ইমেজটা যেন অপটিমাইজড ইমেজ হয়, ওয়েব ফ্রেন্ডলি ইমেজ হয়, এসইও ফ্রেন্ডলি ইমেজ হয়, এবং আপনাকে ইনশিওর করতে হবে যেন এটা ওভার সাইজড বা আন্ডার সাইজড ইমেজ না হয়, তাহলে এটা আপনার সাইটের জন্য খুবই ক্ষতিকারক বা এসইওর জন্য খুবই ক্ষতিকারক। এরপরে যে মিস্টেকটা কথা বলবো সেটা হচ্ছে ল্যাক অফ মোবাইল রেসপন্সিভ। আপনাকে যদি র্যাঙ্ক আশা করতে চান আপনাকে অবশ্যই আপনার ওয়েবসাইটটাকে মোবাইল অপটিমাইজেশন করতে হবে বা মোবাইল রেসপন্সিভনেস থাকতে হবে, এটা বাধ্যতামূলক। যদি আপনার ওয়েবসাইট, অনেক সময় হয় কি যে আপনার ওয়েবসাইটটা যখন তৈরি করছিলেন বা যখন প্রজেক্টটা শুরু করছিলেন তখন আপনার মোবাইল রেসপন্সিভনেস আছে, ইটস ট্রু, বাট প্রজেক্টের মাঝখানে হয়তো বা প্লাগ ইন ক্রাশের কারণে হইতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে যে মোবাইল রেসপন্সিভনেসটা নাই। আমি আমার রিয়েল লাইফে অনেক পেয়েছি এরকম। তো আপনাকে আসলে প্রতিনিয়ত এটাকে ইনশিওর করতে হবে যে আপনার মানে যে ওয়েব পেজটা আছে এই পেজটা কি বর্তমানে মোবাইল রেসপন্সিভনেস আছে কিনা এটাকে আপনাকে চেক করতে হবে। ওই যে এই কারণেই বললাম যে কিছু কিছু ভুল আছে যে আসলে মানে প্রথম যখন আমরা চেক করি তখন সবকিছু ঠিকঠাকই দেখি, কিন্তু পরবর্তীতে চেঞ্জ হয়ে যায়। এই চেঞ্জ হওয়ার সময় আমরা আসলে খেয়াল করি না যে চেঞ্জ হয়েছে, তাহলে এটার ইফোর্টটা পড়ছে কিনা, তখন আর বারবার দেখা না। ওই যে বললাম সার্চ ইন্টেন্ট একটা, যে এটা শুরুতে যখন ছিল তখন আপনি হয়তো দেখছেন সার্চ ইন্টেন্ট কি, সে অনুযায়ী কন্টেন্ট আপনি লিখেছেন বা কন্টেন্ট হায়ার করেছেন, বাট সার্চ ইন্টেন্ট পরবর্তীতে চেঞ্জ হয়ে গেছে। এটা যেমন হতে পারে, তেমন ঠিক একইভাবে আপনার মোবাইল ফ্রেন্ডলি সাইটটা ছিল, মোবাইল রেসপন্সিভনেস ছিল, বাট একটা সময় পরে যে কি হলো, কোনো একটা প্রবলেমের কারণে মোবাইল রেসপন্সিভনেস নাই, নষ্ট হয়ে গেছে, বা এখন আর মোবাইল রেসপন্সিভনেস সাইটটা নাই, তখন আপনাকে এটাকে রেসপন্সিভনেস করতে হবে, তা না হলে আপনার র্যাঙ্কে বাধাগ্রস্ত হবেই হবে, আসবে না। এরপর যে জিনিসটা আমাদের ক্ষতিগ্রস্ত করে এসইও ইফোর্টটাকে সেটা হচ্ছে ডুপ্লিকেট কন্টেন্ট। আপনার সাইটে যদি ডুপ্লিকেট কন্টেন্ট থাকে তাহলে সেটা আপনার র্যাঙ্কের জন্য মারাত্মক ক্ষতিকারক হবে। এখন ডুপ্লিকেট কন্টেন্ট কি? ডুপ্লিকেট কন্টেন্ট যদি সহজভাবে বুঝাই তাহলে একই কন্টেন্ট আপনার একাধিক পেজে আপনি ইউজ করছেন, এটা মানে এটা আপনার জন্য একটা ডুপ্লিকেট কন্টেন্টস পেজ। এটা এমন হতে পারে যে আপনার ওয়েবসাইটই আর অন্য পেজে আছে, এমন হতে পারে ইন্টারনেটে অন্য কোনো ওয়েবসাইটে আছে। যেখানেই থাকুক না কেন আপনার যদি অন্য কোনো কন্টেন্ট আপনার ওয়েব পেজে আপনি ব্যবহার করেন এবং সেই কন্টেন্টে আপনি র্যাঙ্ক করতে চান তাহলে এটা র্যাঙ্কে আসবে না। তো আপনাকে ইনশিওর করতে হবে যে আপনার এই কন্টেন্টটা ডুপ্লিকেট কন্টেন্ট না, ফিক্সিং করতে হবে। এর প্রত্যেকটা বিষয় ফিক্সিং করা যায়, ইনশাল্লাহ আমরা এই বিষয় নিয়ে আলাদা আলাদা টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। তো ডুপ্লিকেট কন্টেন্ট আপনাকে ইনশিওর করতে হবে যে আপনার এই ভুলটাকে যেন না হয়ে থাকে। এরপরে যে জিনিসটা আপনাকে ইনশিওর করতে হবে, এটা আমাদের অবচেতন মনের ভুল, যে ইগনোরিং মেটা টাইটেল বা মেটা ট্যাগ। মেটা ট্যাগরে আমরা তেমন বেশি মূল্যায়ন করি না। এখন মেটা ট্যাগের মধ্যে দুইটা পার্ট আছে কিন্তু, একটা হচ্ছে মেটা টাইটেল আর একটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশনটা হচ্ছে কি আমরা যখন সার্চে বা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে যে রেজাল্টটা দেখি তখন এই দুইটা জিনিস আমরা দেখি। একটা হচ্ছে বড় নীল আকারে লেখা, ওটাকে বলা হয় মেটা টাইটেল, আর মেটা টাইটেলের ঠিক নিচে ছোট্ট একটা ডিসক্রিপশন লেখা থাকে ওটাকে বলা হয় মেটা ডেসক্রিপশন।
মেটা টাইটেলটা খুবই ভাইটাল, খুবই খুবই ভাইটাল এসইওর জন্য। তো মেটা টাইটেলটা চেঞ্জ হয় না, এটা আমরা নিজেরা দেই, কিন্তু এটা দেওয়ার সময় আপনাকে অবশ্যই মানে আপনার থিঙ্কিং পাওয়ারটার কাজে লাগাতে হবে, মেটা টাইটেলটা যেন ঠিকঠাক মতো দেওয়া থাকে। মেটা ডিসক্রিপশনটা অনেক সময় হয় কি যে আমরা যেটা দেই গুগল সেটাকে ব্যবহার করে না, গুগল নিজেদের মতন করে দেয়, বাট তারপরও মেটা ডিসক্রিপশনটা আমাদেরকে দিতে হবে। মেটা ডিসক্রিপশনটার কাজ একটাই, সেটা আপনার ওয়েবসাইটে সিটিআর বাড়াতে সাহায্য করে, বাট মেটা টাইটেলটা এসইওর জন্য খুবই ভাইটাল। এটা আপনাকে ঠিকঠাক মতন হচ্ছে কিনা সেটাকে আপনাকে ইনশিওর করতে হবে। এরপরে যে মিস্টেকটার কথা আমরা বলবো সেটা হচ্ছে যে সাইটের ক্রোলাবিলিটি ঠিকঠাক মতন আছে কিনা এটাকে আমাকে ইনশিওর করতে হবে। ক্রোলাবিলিটি অনেক সময় হয় কি যে আমার সাইটটা ঠিক ক্রোলাবিলিটি বানান মনে ভুল হয়েছে, আমার সাইটটা গুগল ঠিকঠাক বলতে ক্রোল করতে পারতেছে কিনা তাই আমার দেখা হয় না, হয় এটা কিন্তু রিয়েল কেসে হয় অনেক সময়। তো আপনাকে ইনশিওর করতে হবে যে আপনার সাইটটা ঠিকঠাকভাবে ক্রোল করতেছে। এমন হতে পারে যে আপনি যে পেজটা র্যাঙ্ক করতে চাচ্ছেন গুগল সেই পেজটা ক্রোলই করতে পারে না, আবার আপনি কন্টেন্টটাকে আপডেট করছেন, আপডেট করার পরে কন্টেন্ট করার পরে গুগল এই কন্টেন্টটাকে রিক্রোল করে নেয়, রিক্রোল না করলে তো সে আপনার ওই কন্টেন্টের আপডেটটা সে বুঝতে পারবে না। আবার এমন হতে পারে যে আপনার অনেক পেজ আপনি র্যাঙ্ক চাচ্ছেন কিন্তু সেটাকে আপনারা ব্লকিং করে রাখছেন, মানে গুগলের বট সেটাকে আপনাকে এক্সেসই করতে পারতেছে না। তো আপনাকে আসলে মূলত ইনশিওর করতে হবে যে আপনার ক্রোলাবিলিটি আপনার সাইটের ঠিকঠাক আছে কিনা, ইম্পর্টেন্ট পেজগুলো আপনার সাইটের ক্রোলাবিলিটি মানে গুগল ক্রোলার ক্রোল করতে পারতেছে কিনা, এই বিষয়টাকে আপনাকে ইনশিওর করতে হবে। এটা ভাইটাল, খুবই ভাইটাল যে আপনাকে ইনশিওর করতে হবে যে আপনার সাইটটা ঠিকঠাকভাবে ক্রোল হচ্ছে কিনা। এরপরে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা ব্যাকলিঙ্ক তো করি বাট নট এনাফ ব্যাকলিঙ্ক। ব্যাকলিঙ্ক এক জিনিস আর হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক আর এক জিনিস। তো আপনি যদি গড়পড়তা ব্যাকলিঙ্ক করেন, সেই গড়পড়তা ব্যাকলিঙ্ক এর যুগ এখন আর নাই। এখন আপনাকে ব্যাকলিঙ্ক করতে হলে আপনার ওই মানে আপনাকে বেছে 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 খুব ভালো মানের ব্যাকলিঙ্ক যদি আপনি করতে পারেন তাহলে সেটা আপনার সাইটের জন্য র্যাঙ্কিং এর জন্য খুবই উপকারী। কিন্তু এখানেও একটা কথা আছে, আমার আসলে কি পরিমাণ ব্যাকলিঙ্ক প্রয়োজন, যে একটা ওয়েব কন্টেন্টকে র্যাঙ্ক করার জন্য যে পরিমাণ ব্যাকলিঙ্ক আমার আছে করা প্রয়োজন, আমি হয়তোবা অত পরিমাণ ব্যাকলিঙ্ক করতেই পারতেছি না। তো এই যে নট যে এনাফ ব্যাকলিঙ্ক, এটা আমার অনেক বড় একটা এসইও মিস্টেক। হয়তোবা দেখা যাচ্ছে আপনার কম্পিটিটররা, আপনি একটা অনেক হাই কম্পিটিটিভ কিওয়ার্ডের র্যাঙ্কিং এ ট্রাই করতেছেন, আপনার কম্পিটিটররা খুব বেশি এফোর্ট দিচ্ছে, আপনার সেই অনুযায়ী এফোর্টটা পড়তেছে না, তখন কিন্তু আপনার ওই কন্টেন্ট র্যাঙ্কে আসবে না। আপনাকে র্যাঙ্কে আনতে হলে আপনাকে অবশ্যই ব্যাকলিঙ্ক এর উপর একটা মানে জোর দিতে হবে। আর এখন ব্যাকলিঙ্ক এখন একটা র্যাঙ্কিং ফ্যাক্টর, এটা গুগল স্বীকার করে নিয়েছে। তো আপনাকে অবশ্যই এটা ইনশিওর করতে হবে যে আপনার যে পরিমাণ ব্যাকলিঙ্ক করা প্রয়োজন সেই পরিমাণ ব্যাকলিঙ্ক আপনি করতে পারতেছেন কিনা। আবারও বলতেছি, ব্যাকলিঙ্ক করা এক জিনিস আর হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক করা আরেক জিনিস। নরমাল ব্যাকলিঙ্কের যুগ এখন আর নাই। হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন তাহলে আপনার কন্টেন্ট র্যাঙ্কে না আসার তেমন কোনো কারণই নাই। এরপরে যে মিস্টেকটা আমরা করে থাকি, এটা অনেক বড় একটা মিস্টেক, সেটা হচ্ছে মিসিং ইন্টারনাল লিঙ্কিং অপরচুনিটিস। অনেক সময় হয় কি যে আমরা ইন্টারনাল লিঙ্কিং তো করি কিন্তু ইন্টারনাল লিঙ্কিং পারফেক্টলি করতে পারি না। যদি আপনি ইন্টারনাল লিঙ্কিং পারফেক্টলি করতে না পারেন তাহলে আপনার মনে রাখতে হবে যে আপনি অনেক বড় একটা এফোর্ট নষ্ট করতেছেন। ইন্টারনাল লিঙ্কিং আপনার বড় একটা ওয়ে দুই কাজের জন্য। এক, গুগলের ক্রোলার আপনার পেজগুলোকে খুঁজে পাবে, এটা একটা কারণ। দুই, আপনি এখানে অ্যাঙ্কর টেক্সট ব্যবহার করে আপনার পেজটাকে একটা র্যাঙ্কিং বুস্ট দিতে পারেন। তিন, আরো একটা ওয়েতে আপনি এখানে এই করতে পারেন, আপনি পেজ অথরিটি পাস করতে পারেন। যে টার্গেটেড পেজটাকে আপনি র্যাঙ্ক করতে চান সেই পেজটাকে আপনি অথরিটি পাস করতে পারেন ইন্টারনাল লিঙ্কিং এর মাধ্যমে। এই দুই থেকে তিনটা কাজের জন্য ইন্টারনাল লিঙ্কিং খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার র্যাঙ্কিং এর জন্য খুব ভালো একটা কাজ করে। এখন আপনার যদি এই ইন্টারনাল লিঙ্কিং যদি ঠিকঠাক মতো অপরচুনিটিটাকে কাজে লাগাতে না পারেন তাহলে সেটা আলটিমেটলি আপনার এসইওতে একটা ইফেক্ট পড়বেই পড়বে। তা আপনাকে ইনশিওর করতে হবে যে আপনি যে আপনার ইন্টারনাল লিঙ্কিং যে অপরচুনিটি আছে সেটা খুব সুন্দরভাবে আপনি ব্যবহার করতে পারতেছেন, এটাকে আপনাকে ইনশিওর করতে হবে। এরপরে যে মিস্টেকটার কথা বলবো সেটা হচ্ছে যে স্কিমা মার্কআপ। এখন স্কিমা মার্কআপ কি? স্কিমা মার্কআপ হচ্ছে যে আমরা গুগলকে আমাদের পার্টিকুলার ওয়েব পেজ সম্পর্কে এক্সট্রা কিছু ইনফরমেশন প্রোভাইড করি এই স্কিমা মার্কআপের মাধ্যমে। এটা খুবই ভালো, গুগল আমার পেজ সম্পর্কে এক্সট্রা কিছু ইনফরমেশন পায়, এটা আমার এসইওর জন্য খুবই ভালো।
প্রবলেম কখন হয়? প্রবলেম হয় যখন আপনি এটাকে নিয়ে স্প্যামিং করেন। অর্থাৎ আপনি মানে স্কিমা মার্কআপে স্প্যামিং শুরু করে দিয়েছেন। সেখানে আপনি মিসলিডিং ডাটা প্রোভাইড করতেছেন, যেটা আবার গুগল ধরতে পারছে। এবং আপনি এখানে যদি কোডিং এ কোনো ভুল হয়ে যায়, যেটা ওয়ার্নিং ইস্যুতে আসে, যে সার্চ কনসোলের রিপোর্টে দেখা যায় যে আপনার স্কিমা মার্কআপে কোনো প্রবলেম আছে কিনা, এটা কিন্তু গুগল খুবই প্রায়োরিটি বেশি দেখে। যদি আপনার স্কিমা মার্কআপে কোনো স্প্যামিং ধরা পড়ে বা স্কিমা মার্কআপে কোনো প্রবলেম আসে, তখন সেটা আপনার এসইওতে বুস্ট দেওয়া তো দূরের কথা, আপনাকে উল্টো পেনাল্টির কাছাকাছি নিয়ে যেতে পারে। আমি বলি না এই যে স্কিমা মার্কআপ স্প্যাম করলে পেনাল্টি দেয় গুগল, বাট আপনার র্যাঙ্কিং এ ইফেক্ট পড়বে, র্যাঙ্কিং একটা বড় ধরনের ইফেক্ট আসতে পারে। তো এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার স্কিমা মার্কআপের কোনো প্রবলেম আছে কিনা। ফাইনালি যে প্রবলেমটার কথা বলবো বা যে মিস্টেকটার কথা বলবো, সেটা হচ্ছে অবেসিং বানান কি ঠিক আছে? অবেসিং, অবসেসিং, শব্দটা হবে অবসেসিং ওভারওয়ার্ড। আমাদের ভিতরে একটা মাইন্ড সেটআপ আছে যে আমরা যখন কন্টেন্ট লিখবো তখন টপ 10 এ যারা কন্টেন্টে যারা আছে তাদের সাথে আমাকে বেশি ওয়ার্ডের কন্টেন্ট লিখতে হবে। এটা আমাদের মাইন্ড সেটআপ একটা, যে আমাকে বেশি ওয়ার্ডের কন্টেন্ট লিখতে হবে। তবে আমি এর বিপক্ষে না, কিন্তু আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার পার্টিকুলার টপিকসটা বোঝানোর জন্য যতটুকু ওয়ার্ড প্রয়োজন আপনি ঠিক ততটুকু ওয়ার্ডই ব্যবহার করেন। ব্যাপারটা যেন এমন না হয় যে আপনি একটা সার্ভিস বেসড পেজের জন্য এসইও করতে গেছেন, এখন ওই সার্ভিসটা বোঝাতে আপনার 500 ওয়ার্ড হলেই এনাফ, কিন্তু আপনি এটাকে ওই ওয়ার্ড কাউন্টার খেলায় নেমে আপনি এটাকে টানতে 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 2500, 3000, 4000 পর্যন্ত ওয়ার্ড লিখতেছেন। এটা কখনো হয় না, কারণ গুগল বুঝে একটা সার্ভিস কন্টেন্ট কত ওয়ার্ড লাগতে পারে বোঝানোর জন্য, এক্সপ্লেন করার জন্য। আপনি সেটাকে 4000 ওয়ার্ড পর্যন্ত টানতেছেন, তার মানে কি আপনি ওভারওয়ার্ড কন্টেন্টের গেমে পড়তেছেন। তো এই ওভারওয়ার্ড কন্টেন্টের গেম থেকে আপনাকে একটু দূরে সরে থাকতে হবে। মনে রাখবেন, একটা স্টাডিতে দেখা গেছে, এই স্টেপসের একটা স্টাডিতে দেখা গেছে যে 7 মিনিটের বেশি যদি কন্টেন্টের লেন্থ হয় তাহলে ইউজাররা তাদের ইন্টারেকশনটা হারিয়ে ফেলে। আস্তে আস্তে ওই কন্টেন্টের যে এঙ্গেজমেন্ট রেটটা এটা আস্তে আস্তে ধীরে ধীরে কমে যায়। এখন এটা ট্রু অর ফলস সে তর্কে বিতর্কে আমি যাচ্ছি না, কিন্তু আমার পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে আপনি আপনার টপিকসটা ক্লিয়ার করেন। আপনি কন্টেন্ট যদি আপনার মনে হয় যে পার্টিকুলার টপিকসটা ক্লিয়ার করার জন্য আপনার 2000 ওয়ার্ড কন্টেন্ট লেখা প্রয়োজন, আপনি অবশ্যই 2000 ওয়ার্ড কন্টেন্ট লিখবেন। কিন্তু এটা যেন গেমিং এর পর্যায়ে না যায় যে অমুকে 500 ওয়ার্ড লিখছে আমাকে 700 ওয়ার্ড লিখতেই হবে। আপনার টপিক সেটা ডিমান্ড করুক আর না করুক, আপনাকে সেটা লিখতেই হবে। ব্যাপারটা যেন কখনোই এমন পর্যায়ে না যায়। আপনাকে ইনশিওর করতে হবে যে আপনি ওয়ার্ড লিখছেন, আপনার পার্টিকুলার টপিকসটা আপনি ঠিকঠাকভাবে বুঝাইতে সক্ষম হয়েছেন। এই জিনিসটাকে আপনাকে মাথায় রাখতে হবে। আশা করি এই যে মিস্টেকগুলোর কথা আমরা আলোচনা করলাম, যদি এই মিস্টেকগুলো যদি আপনি অ্যাভয়েড করতে পারেন তাহলে আপনার এসইও গেমটা অনেক সহজ হয়ে যাবে। আর যদি এগুলো আপনার থেকে থাকে তাহলে আপনার এসইওতে ইফেক্ট তো পড়বেই, এবং সেটা লাভের চেয়ে ক্ষতিকারক বেশি হবে, এবং আপনার র্যাঙ্কিংয়ে আসার চেয়ে সেটা আপনার র্যাঙ্কিংকে ডাউনগ্রেড করতে আরো সহায়তা করবে। অর্থাৎ আপনি আপনার একজন প্রতিদ্বন্দ্বী, আপনি আপনার ওয়েবসাইটকে র্যাঙ্কে আনার পরিবর্তে আপনি আপনার ওয়েবসাইটকে ডাউনগ্রেডের দিকে নিয়ে যেতে চাচ্ছেন। আর ফাইনালি যে কথাটা বলবো, একটা বিজনেসের জন্য প্রপার কিওয়ার্ড রিসার্চটা একদমই ইম্পর্টেন্ট। এখান থেকেই মূলত এসইওর গেম শুরু হয়। আপনাকে আগে ইনশিওর করতে হবে যে আপনার বিজনেসের জন্য যে কিওয়ার্ডটা আপনার ক্লায়েন্ট আসে ওই কিওয়ার্ডটা আপনি ঠিকঠাক মতো পিক করতে পারতেছেন কিনা। আমরা অনেক সময় হয় কি যে ট্রাফিক গেমে পড়ে যায়। এসইও মানে হচ্ছে কি আমাকে ট্রাফিক আনতে হবে, এবং আমরা ট্রাফিক গেম দেখাই যে 500 ট্রাফিক আনছি, 1000 ট্রাফিক আনছি, 2000 ট্রাফিক আনছি। আমার কাছে এটা একটা ফালতু মনে হয় অনেকটাই। আপনার ওয়েবসাইটে 5000 ট্রাফিক থাকুক, ইট ডাজন্ট ম্যাটার, কিন্তু আপনার ক্লায়েন্ট কয়জন আছে, আপনার বিজনেস গ্রো করতে সাহায্য করতে আছে এই রকমের কিওয়ার্ড কয়টা আছে, কয়েকটা কিওয়ার্ড আপনি র্যাঙ্কে আসতে পারতেছেন, ইটস ম্যাটার। তো দিন শেষে আমরা সবাই বিজনেসের গ্রো চাই। এসইওর মাধ্যমে যারা বিজনেস ওনাররা বিজনেস র্যাঙ্ক করাতে চায় তাদের আলটিমেটলি গোল থাকে তাদের বিজনেসটাকে গ্রো করার জন্য। তো এই সমস্ত মিস্টেক গুলো যদি আপনি অ্যাভয়েড করতে পারেন, আশা করি আপনার এসইও জার্নিটা অনেক স্মুথলি হবে। ধন্যবাদ সবাইকে।